গতকালকে টিআইবির যে রিপোর্টটি যে বাংলাদেশের অবনমন ঘটেছে, তারা ১৪ নম্বর থেকে ১৩ নম্বরে তাদের আবার অবনমন ঘটল। ২০০১-এর সেই সময়ে, আজ থেকে ২৫ বছর আগে, তখন আমরা শীর্ষস্থানে ছিলাম। এতটা বছর ধরেও আমাদের কেন আমরা উন্নতি করতে পারছি না? আমাদের হয়তো আমরা আগাচ্ছি একটু করে দুর্নীতির সূচকে, আবার আমরা পিছিয়ে যাচ্ছি। কেন এটি ঘটছে? এটার পরিবর্তন কি আদৌ সম্ভব কিনা, বা নতুন সরকার এটিকে কিভাবে প্রাধান্য দিচ্ছে? সব দল তো ইশতেহার ঘোষণা করেছে, দেখেছেন নিশ্চয়ই আপনি। যখন থেকে এই সূচক প্রকাশ করা শুরু করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই শতাব্দীর গোড়ার দিকে জি। শুরু হয়েছিল এটা। তো গত ২৫ বা ২৬ বছর ধরে তাদের যতগুলো সূচক প্রকাশিত হয়েছে, তার মধ্যে বাংলাদেশের উন্নতি আসলে হয়নি কখনোই। কখনোই উন্নতি হয়নি। ধারাবাহিকভাবে একই অবস্থানে আছে অথবা পতন ঘটেছে। কখনো, কখনো সূচকে ১ ধাপ অগ্রগতি বা ২ ধাপ অগ্রগতি যেটা দেখেছেন, সেটা আসলে ঘটেছে অন্যান্য দেশের মানে তাদের তালিকা সম্প্রসারণের কারণে। ২০০০ সেক্ষেত্রে সালে বাংলাদেশের যখন কোনো ক্রেডিট নেই এক্ষেত্রে। আসলে নেই। আচ্ছা। ২০০০ সালে যখন ১ম তালিকা তারা ঘোষণা করে তখন ১০০ র মতো দেশ তাদের তালিকার হিসাবে এসছিল। কিন্তু পৃথিবীতে দেশের সংখ্যা ১৯৫। এখন তাদের তালিকায় অন্তর্ভুক্ত হয় ১৮০ র উপরে দেশ। সুতরাং এখানে আমাদের চাইতে খারাপ দুর্নীতিগ্রস্ত দেশ যেমন ঢুকেছে, জি। তেমনি আমাদের চাইতে ভালো আ বা দুর্নীতিমুক্ত দেশ, অপেক্ষাকৃত দুর্নীতিমুক্ত দেশ, তারাও ঢুকেছে। ফলে বাংলাদেশের অবস্থানের খুব একটা এদিক ওদিক হয়নি। একই জায়গায় রয়েছে। বাংলাদেশের অবস্থার পরিবর্তন যদি দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতাম, তাহলে সূচকেও পরিবর্তন ঘটত। আমরা তো দৃশ্যমান পরিবর্তন দেখি না। বড়, বড় প্রকল্পে দুর্নীতি হয়। গত ১৭ বছরে এটা ব্যাপক আকারে আমরা দেখেছি যে কি মাত্রায় হয়েছিল। যেখানে সারা দুনিয়ায় প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য যা খরচ হয়, বাংলাদেশে তার চাইতে কয়েক গুণ বেশি খরচ হতো। অন্তত ৩ গুণ। এবং টেকসই হওয়ার ক্ষেত্রে সেতু আবার সেখানে নির্মাণের আমরা ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা দেখেছি বড়, বড় ভবন নির্মাণের ক্ষেত্রে সেই একই ধরনের দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেখানে বালিশ কেনার জন্যে লক্ষ টাকার বিল দেওয়া হয়েছে। তো দুর্নীতি তো কোথাও শেষ হয়নি। আর এখন এই অন্তর্বর্তী সরকারের সময় আশা করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারবে। কিছু দৃশ্যমান পদক্ষেপের মধ্যে হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন বিগত শাসনামলের যারা বড়, বড় দুর্নীতি করেছিলেন তাদের অনেকের পেছনে আ তদন্ত শুরু করেছিলেন, অনেককে কারাগারে ঢুকিয়েছেন, অনেকগুলোর মামলা হয়েছে। কিন্তু আমলাতন্ত্রের মধ্যে বা বিভিন্ন পর্যায়ে প্রশাসনের যেসব দুর্নীতির আ চর্চা শিকড় গেড়ে রয়েছে, সেগুলো উৎপাটন করা সম্ভব হয়নি। সেই ব্যর্থতা তো মানতে হবে এবং সে এবং কারণেই সম্ভব বেশি কেন অগ্রগতি হয়নি? হয়নি। আমরা যদি ৭-৮ এর সময়কার ৬-৭ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, তখন দুর্নীতির বিরুদ্ধে বা দুদক বলতে রাজনৈতিক নেতাদের মধ্যে যারা আ আ যারা দুর্নীতি করত, তাদের একটু ভয় হলেও মনে হয় যেন কাজ করত। সাধারণ মানুষও সেই সময়গুলোকে খুব বেশি পরিমাণে তারা উৎসাহ দিয়েছিল সেই সরকারের সময়। দুদকের কার্যক্রমে তারা প্রশংসা করেছিল। এবার সেই সুযোগটা কেন তৈরি হলো না? এক্ষেত্রে বাধা কোথায় ছিল? এগুলো দীর্ঘ আলোচনার বিষয়। জি। কিন্তু মোটা দাগে যদি বলা যায় তাহলে বলতে হবে যে দুর্নীতি দমন কমিশন চেষ্টা করেছে তাদের মতো এবং অনেক বড়, বড় দুর্নীতিবাজ বা দুর্নীতির অভিযোগ রয়েছে এরকম ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিছুটা হলেও নিয়েছে। তাদের অনেকেই এখন কারাগারে আছে। তাদের মামলা বিচারাধীন, তদন্ত চলছে। সুতরাং সেদিক থেকে একটা বড় অগ্রগতি আছে। আর এর আগের কেয়ারটেকার সরকারের সময়কার অর্থাৎ সেই ২০০৬ বা ২০০৬ থেকে ২০০৮ এর মধ্যেকার সময়ের যে কেয়ারটেকার সরকারের সময়ের যে দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলছেন, তার সবগুলো যে আইনসঙ্গত ছিল না বা আইন মেনে হয়নি, সেটা তো আমরা পরে দেখেছি। যাদের টাকা আটক করা হয়েছিল তাদের টাকা আবার সরকার ফেরত দিয়ে দিতে বাধ্য জি। হয়েছে। তো এই কারণেই দুটোর সাথে মেলানো যাবে না। তবে আমার মনে হয় যে দুর্নীতি দমনে কেন কার্যকর পদক্ষেপ মানে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যথেষ্ট নয় এবং কার্যকর হচ্ছে না, সেগুলো নিয়ে আরো দীর্ঘ বিচার বিশ্লেষণ প্রয়োজন জি। এবং একটা জাতীয় কর্মকৌশল নির্ধারণ করা দরকার। জি।